তো এর আগের ভিডিওতে আমরা তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ ঘনত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো যেহেতু এই চ্যাপ্টারের নাম ইলেকট্রিক কারেন্ট থ্রু কন্ডাক্টর, আমরা একটা পরিবাহীর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ কিভাবে হয় সেই নিয়ে যেহেতু এই চ্যাপ্টারটা ডিসকাস করছি, তো শুধুমাত্র তড়িৎ প্রবাহ শুধুমাত্র কোনো পরিবাহীর মধ্য দিয়ে আলোচনা করব। এখন কোনো একটা পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবাহক হিসাবে কি রয়েছে, আমার চার্জ পার্টিকেল হিসাবে কি রয়েছে। তড়িৎ পরিবহন তো শুধুমাত্র চার্জ পার্টিকেল করে, তাহলে এখানে কোনো একটা পরিবাহীর কোনো একটা পরমাণুর মধ্যে চার্জ পার্টিকেল হিসেবে রয়েছে প্রোটন আর ইলেকট্রন। এখন প্রোটনকে তো মুভ করানো সম্ভব নয়, কারণ আমি নিউক্লিয়াস থেকে প্রোটনকে বের করতেই পারবো না। তাহলে এখন আমাকে ইলেকট্রনকে মুভ করানো পসিবল, কিন্তু সব ইলেকট্রনকে কি মুভ করানো পসিবল? নিশ্চয়ই সব ইলেকট্রনকে আমার পক্ষে মুভ করানো পসিবল নয়। এখন ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন পড়তে ইলেকট্রন কোন ধরনের ইলেকট্রনকে মুভ করানো সম্ভব বা এই অনুসারে ভিত্তি করে আমি ইলেকট্রনকে তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে বাউন্ড ইলেকট্রন, একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। ধরো আমি যদি কোনো একটা পরিবাহীকে আঁকি এবং একদম পরিবাহীর অ্যাটমিক লেভেলে যদি আমি কোনো একটা ছবি দেখি, ধরো কোনো একটা পরিবাহী, এটা হচ্ছে কোনো একটা পরিবাহী, এই পরিবাহীটা অসংখ্য পরমাণু নিয়ে তৈরি এবং অসংখ্য পরমাণু নিয়ে তৈরি। এই পরমাণুগুলোকে বড় করে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারবে অ্যাটমিক লেভেলে কিভাবে তড়িৎ পরিবহন হয়। দেখো, তুমি যদি এটাকে কপার ধরে নাও, বা তুমি যেটাকে যদি সিলভার ধরে নাও, তাহলে কপার হোক বা সিলভার হোক, এদের বাইরের কক্ষে দুটো বা তিনটে করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে। এখন এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো রুম টেম্পারেচারে যথেষ্ট পরিমাণ শক্তি অর্জন করে। এই শক্তি অর্জন করার ফলে কি হয়, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো তোমার ফ্রি ইলেকট্রন হয়ে যায়। এখন ফ্রি ইলেকট্রনগুলো যেহেতু একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে স্মুথলি মুভ করতে পারে, এটা নিয়ে এখন আর বেশি ডিসকাস করব না। তাহলে কি হচ্ছে, আমি ধরো এদের ফ্রি ইলেকট্রনগুলোকে আমি রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এদের এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এদের এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এদের এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। আমি দুটো করে ধরে নিচ্ছি, প্রত্যেকটা পরমাণুর দুটো করে ফ্রি ইলেকট্রন রয়েছে। এখন এদের রুম টেম্পারেচারে এদের নির্দিষ্ট পরিমাণে কিছু শক্তি রয়েছে। শক্তি থাকার জন্য কি হচ্ছে, এরা র্যান্ডামলি এদিক ওদিক মুভ করছে। ইলেকট্রন তো মুভ করছে, কিন্তু এই পরমাণুগুলো তো আর মুভ করছে না। তাহলে দেখো, এগুলো মুভ করছে। তুমি যদি একটা পরমাণুকে ফ্রি ইলেকট্রন অ্যাটমের মধ্যে ভাগ করে দাও, তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রন। যেহেতু এগুলো এদিক ওদিক মুভ করতে পারছে, তাহলে এই ইলেকট্রন বাদে পরমাণুর বাকি অংশ কি পড়ে থাকলো, আয়ন পড়ে থাকলো। এই আয়নগুলো, এদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারঅ্যাটমিক ফোর্স কাজ করছে, একটা আণবিক আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছে। ধরো এগুলো হচ্ছে কপার পরমাণু, এটা হচ্ছে একটা কপার পরমাণু, এটা হচ্ছে একটা কপার পরমাণু, এটা হচ্ছে একটা কপার পরমাণু। এখন পরমাণুগুলোর মধ্যে কোনো দূরত্ব রয়েছে, একটা তো নির্দিষ্ট দূরত্ব রয়েছে, যদিও এই দূরত্বটা খুবই কম, নেগলিজেবল। আমরা একদম বিশাল শক্তিশালী যদি তোমার মাইক্রোস্কোপ না হয়, তাহলে এই ডিস্টেন্সগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো না। এখন ধরো এদের মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে। আমি এটা গ্রিন পেন দিয়ে দেখালে বুঝতে পারবে। এদের মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছে, যেটাকে আমরা রাসায়নিক বন্ধনে ক্লাস 9-10 হালকার উপরে জেনে এসেছিলাম। লক্ষ্য করো, উপরে আছে ফ্রি ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রন বাদ দিয়ে এই আয়নগুলো পড়ে রয়েছে। আয়নগুলো একটা নির্দিষ্ট সজ্জার মধ্যে রয়েছে, আয়নগুলোর এই সজ্জাকে বলা হচ্ছে ল্যাটিস। এটাকে বলা হচ্ছে ল্যাটিস। ইলেকট্রনগুলো তাদের এনার্জির জন্য এদিক ওদিক মুভ করছে, কিন্তু এই পুরো ল্যাটিসটাকে তো মুভ করানো সম্ভব নয়, কারণ এই ল্যাটিসগুলোর ভর অনেকটা বেশি। এখন দেখো, এই ইলেকট্রনগুলো যদি মুভ করে, তাহলে ল্যাটিসের সঙ্গে সংঘর্ষ হবে। এখন যদি সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলোর দিক চেঞ্জ হবে। তাহলে ইলেকট্রনগুলোর মুভমেন্টটাকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখতে অনেকটা এরকম। ধরো একটা ইলেকট্রন, সে এদিক মুভ করলো, ধাক্কা খেলো, আবার এদিক মুভ করলো, ধাক্কা খেলো, এদিক মুভ করলো, ধাক্কা খেলো, এইদিক মুভ করলো, ধাক্কা খেলো, আবার এইদিক মুভ করবে, ধাক্কা খাবে, এইদিক মুভ করবে, ধাক্কা খাবে।
মানে এরা নির্দিষ্ট কোনো নিয়ম মেনে মুভ করে না। ধাক্কা খাওয়ার জন্য র্যান্ডামলি এদের গতিবেগটা চেঞ্জ হয়, গতিপথটা চেঞ্জ হয়। তাহলে এখন আমরা ইলেকট্রিক কারেন্ট মেজার করেছিলাম বা ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি মেজার করেছিলাম কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফল জুড়ে। তোমাকে যদি কোনো একটা বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি বা তড়িৎ ক্ষেত্র কি বলে ওটাকে যেন বাংলাতে, তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব যদি ক্যালকুলেট করতে হয় তাহলে তোমাকে একটা ক্রস সেকশনাল এরিয়া নিতে হবে। ধরো এটাই হচ্ছে সেই ক্রস সেকশনাল এরিয়া। যেহেতু ইলেকট্রনগুলোর গতি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে না, কোনো এদের অভিমুখের কোনো নির্দিষ্ট মানে মান থাকছে না, কোনো নির্দিষ্ট অভিমুখ থাকছে না, তাহলে এরা র্যান্ডামলি এদিক ওদিক মুভ করছে। মুভ করার জন্য তুমি যদি বাইরে থেকে দেখো তাহলে বুঝতে পারবে যতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে ঠিক ততগুলো ইলেকট্রন এক সেকেন্ডে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। আবার বলছি, এই র্যান্ডম ভেলোসিটি থাকার জন্য যতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে লেফট টু রাইট এই ক্রস সেকশনকে অতিক্রম করছে ঠিক ততগুলো ইলেকট্রন এক সেকেন্ডে এই ক্রস সেকশনকে রাইট থেকে লেফট অতিক্রম করছে। অতিক্রম করার জন্য কি হচ্ছে, নেট কারেন্ট জিরো হচ্ছে। তুমি যদি বাইরে থেকে কিছু অ্যাপ্লাই না করো তাহলে নেট কারেন্ট থ্রু এনি ক্রস সেকশন মানে কোনো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মোট প্রবাহ মাত্রা কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে দেখো এখানে লিখছি net current through any cross section is equal to জিরো। এখন কি করছো তুমি, এরপর ধরো আমি এই সাবস্টেন্সের টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি। এখন যদি টেম্পারেচার বাড়িয়ে দাও তাহলে কি হবে, শক্তি বৃদ্ধি পাবে, তাপীয় মানে থার্মাল এনার্জি বৃদ্ধি পাবে। থার্মাল এনার্জি বৃদ্ধি পাওয়ার জন্য তুমি ধরো কোনো একটা হাঁড়িতে জল রেখে ওটাকে কোনো একটা বার্নারে দিয়ে দিলে, তাহলে কি হবে, জল ফুটতে শুরু করবে। জল ফুটতে শুরু করছে মানে কি, ওইখানে যে অণু পরমাণুগুলো রয়েছে সেগুলো ভাইব্রেশন করতে শুরু করছে। এখন দেখো আগে ল্যাটিসটা ফিক্সড অবস্থায় ছিল, এখন ফ্রি ইলেকট্রনগুলো এর মধ্যে ধাক্কা খাচ্ছিল। এখন যদি তাপীয় শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য বা বাইরে থেকে টেম্পারেচার বাড়িয়ে দেওয়ার জন্য এগুলো যদি ভাইব্রেশন করতে শুরু করে, ভাইব্রেশন করতে শুরু হলে কি হবে, সংঘর্ষের সংখ্যা বাড়বে, আগের থেকে সংঘর্ষের সংখ্যা বাড়বে। তাহলে বুঝতে পারছো যে অণুগুলোর গতিপথের জন্য এই সংঘর্ষটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর এই বাধাটাকেই আমরা ফিজিক্সের ভাষায় বলি রোধ। এই বাধাটাকেই আমরা ফিজিক্সের ভাষায় বলি রোধ। তাহলে বুঝতে পারছো, যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে এদের শক্তি বাড়ছে, শক্তি বাড়লে কি হচ্ছে, এদের ভাইব্রেশন বাড়ছে, ভাইব্রেশন বাড়লে কি হচ্ছে, সংঘর্ষ বাড়ছে, সংঘর্ষ বাড়লে কি হচ্ছে, ফিজিক্সের ভাষায় রোধ বৃদ্ধি পাচ্ছে। এখন ধরো এখন যদি বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয়, তুমি যদি এই পরিবাহীতে একটা যদি ব্যাটারি যদি যোগ করে দাও, বা তাহলে তার মানে কি একটা তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো, যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে ধনাত্মক বিভব দিলে এখানে ঋণাত্মক বিভব দিলে, কিভাবে দিলে, বাইরে থেকে একটা ব্যাটারি যোগ করে দিলে, তাহলে এই দিক থেকে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড কাজ করার জন্য এই ইলেকট্রনগুলো একটা তড়িৎ বল অনুভব করছে। ধরা যাক আমি এটা মুছে দিই তাহলে লেখার জায়গাটা একটু পাবো। ধরি let charge of each electron is equal to E. In the presence of external electric field E, ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল, ইলেকট্রিক
তুমি যখনই বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো তাহলে প্রত্যেকটা ইলেকট্রন একটা মানে একটা নির্দিষ্ট পরিমাণে তড়িৎ বল অনুভব করবে। তো ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্সড by each electron F is equal to E into E। এই পরিমাণে তড়িৎ বল একটা ইলেকট্রন এক্সপিরিয়েন্স করবে। এখন এই তড়িৎ বলের এই বলের ডিরেকশনটা কি হবে? যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে তড়িৎ ক্ষেত্রের অপোজিট দিকে এরা ছুটে আসবে। ছুটে এলে কি হবে? তড়িৎ মানে এদের ডাইরেকশনটা একটা নির্দিষ্ট দিকে কনফাইন্ড হয়ে গেল, একটা এদেরকে মানে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট পথে যাওয়ার জন্য, একটা নির্দিষ্ট অভিমুখে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। তাহলে যখন চার্জ পার্টিকেলগুলো একটা নির্দিষ্ট অভিমুখে যাবে তখন কি হবে? তড়িৎ প্রবাহ হবে। এখন ধরো ইলেকট্রনের মাস রয়েছে, আবার ইলেকট্রনের উপর একটা তড়িৎ বল কাজ করছে। তাহলে স্বাভাবিক একটা বল রয়েছে, ভর রয়েছে, মানে ত্বরণ থাকবে। তাহলে therefore acceleration of each electron A is equal to কত হবে? F by m। তাহলে E by m। m টা কি? m হচ্ছে mass of electron। তাহলে দুটো সংঘর্ষের মাঝে প্রত্যেকটা ইলেকট্রন একটা ত্বরণ নিয়ে চলে। ইলেকট্রনগুলো তো ল্যাটিসের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। দুটো সংঘর্ষের মাঝে, ধরো এখানে একটা সংঘর্ষ হলো, এখানে একটা সংঘর্ষ হলো, এই সংঘর্ষের মাঝখানে ইলেকট্রনগুলো এই ত্বরণ নিয়ে চলছে। এবার ঠিক আস্তে আস্তে তাহলে দেখো এখান থেকে 0 থেকে ভেলোসিটি বাড়তে সংঘর্ষ হলো, সংঘর্ষের ঠিক পরের মুহূর্তে ভেলোসিটি 0 হয়ে গেল। আবার আস্তে আস্তে ওইদিকে বাড়লো, এইদিকে আবার যাবে, বাড়বে, দিয়ে আবার সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে ভেলোসিটি আবার 0 হবে। তাহলে বুঝতেই পারছো দুটো সংঘর্ষের মাঝখানে একটা ইলেকট্রন একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, সেই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে এখন দেখো এখানে কোটি ইলেকট্রন রয়েছে, কোটি পরমাণু রয়েছে, আর ল্যাটিসে কোটি আয়ন রয়েছে। তার মানে কি 1 সেকেন্ডে কোটি সংঘর্ষ হচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে কোনো দুটো সংঘর্ষের মধ্যখানের গড় সময়টা হচ্ছে টাউ। লেট টাউ বি দ্য এভারেজ টাইম between two successive collision। ধরো দুটো সংঘর্ষের মাঝখানে এভারেজ সময়টা হচ্ছে টাউ। তাহলে এই সময়ে একটা ইলেকট্রন কতটা সরলরৈখিক দূরত্ব অতিক্রম করবে? তাহলে therefore distance L traveled by electron in time tau L is equal to কত হবে? প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ 0 ছিল। আমি ধরে নিই আমি দেখো যখন তুমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো তখন যে নতুন ভেলোসিটি সে পাচ্ছে সেটা থার্মাল ভেলোসিটির সঙ্গে কোনো সঙ্গ নেই। এই অ্যাজাম্পশনটা ধরে পরে আমি এই প্রমাণের দিকে এগোচ্ছি। তাহলে L is equal to কত হয়? প্রাথমিক বেগ 0 ছিল, ut plus half of at স্কয়ার, এই সূত্রটা কাজে লাগাবো। যেহেতু প্রাথমিক বেগ 0 তাহলে ut is equal to 0। তাহলে এইখানে একদমই লিখবে half of a এর মান কত? a এর মান হচ্ছে E by m into tau স্কয়ার।
এখন দেখো, যখন সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার ফলে ভেলোসিটি 0 হচ্ছে, সংঘর্ষের পরে আবার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকছে। তার মানে আমি যখন ওভারঅল ব্যাপারটা ক্যালকুলেট করব, তখন ধরে নেব ইলেকট্রনগুলো একটা গড় বেগ নিয়ে থ্রু আউট দ্য কন্ডাক্টর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যাচ্ছে। এই মাঝখানে সংঘর্ষ হচ্ছে, ভেলোসিটি 0 হচ্ছে, আবার ভেলোসিটি বাড়ছে। এই কমপ্লিকেটেড ব্যাপারটা তুমি যদি প্রত্যেকটা সংঘর্ষের ক্ষেত্রে ক্যালকুলেট করো, তাহলে প্রমাণটা বড্ড ক্যালকুলেট হবে, মানে প্রমাণটা বড্ড কমপ্লিকেটেড হবে। তো আমরা ধরে নিই এই জন্য থ্রু আউট দ্য কন্ডাক্টর কোনো একটা ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। আর যে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে একটা ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যাচ্ছে, সেই ভেলোসিটিটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা ইলেকট্রনের বিচলন বেগ। তাহলে এভারেজ ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু average velocity of electron, এভারেজ ভেলোসিটিকে আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ইলেকট্রন ইজ ইকুয়াল টু, এটাকে একটা ইকুয়েশনের মধ্যে রাখো, ভি ইজ ইকুয়াল টু কত হবে, ভি ইজ ইকুয়াল টু হবে এল বাই টি, ডিস্টেন্স বাই টাইম। এখন এটাকে তুমি যদি টাউ দিয়ে ভাগ করে দাও, এল বাই টাউ কত হবে, হাফ অফ ই ই বাই এম ইন্টু টাউ। তাহলে এখানটা দেখতে পাচ্ছ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ ই ই বাই এম ইন্টু টাউ। লক্ষ্য করো, কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে টাউটা কনস্ট্যান্ট হবে, মানে এভারেজ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, এটা কনস্ট্যান্ট হবে। ই এর মানটাও কনস্ট্যান্ট, এম এর মানটাও কনস্ট্যান্ট, আর টুটা তো নিজেই একটা কনস্ট্যান্ট। তাহলে ভি আলটিমেট ডিপেন্ড করছে কার উপরে, ই এর উপরে। আর এই ইটা আমি বাইরে থেকে দিয়েছি, তাহলে বুঝতে পারছো বাইরে থেকে আমি যত বেশি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তাহলে ইলেকট্রনের যে গতিবেগটা, সেই গতিবেগটা তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আবার লক্ষ্য করো, যত বেশি ভেলোসিটি হবে, যত বেশি এই ভেলোসিটি হবে, তত বেশি তড়িৎ পরিবহন করবে। যত স্পিডে একটা চার্জ পার্টিকেল মুভ করবে, তড়িৎ প্রবাহের মানটাও তত বেশি হবে। এখন তাহলে বুঝতে পারছো, ইলেকট্রিক ফিল্ড যত বেশি হবে বা বাইরে থেকে যত শক্তিশালী ব্যাটারি তুমি দেবে, তত স্পিডে তড়িৎ পরিবহন হবে। তাহলে দেখো, আমি এটা এই পুরোটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কারণ এগুলো তো কনস্ট্যান্ট। এই পুরোটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এটাকে একটা কনস্ট্যান্ট ধরলাম, কে ইন্টু ই। তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু ই। আবার দেখো, এই কনস্ট্যান্টের মান যত বেশি হবে, ভেলোসিটির মান তত বেশি হবে। এই কনস্ট্যান্টের মান যত বেশি হবে, এই ড্রিফট ভেলোসিটির মান তত বেশি হবে। তাহলে এই কনস্ট্যান্টের মান যদি বেশি হয়, তাহলে ড্রিফট ভেলোসিটির মান যদি বেশি হয়, তাহলে তড়িৎ প্রবাহের মানটাও বেশি হবে। তাহলে এটা হচ্ছে এমন একটা টার্ম, বা এই কনস্ট্যান্টটা হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যার মান বেশি হলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে। তাহলে এইখান থেকেই বুঝতে পারলাম যে এই কনস্ট্যান্টটাই হচ্ছে পরিবাহীর সেই কনস্ট্যান্ট যেটাকে আমরা কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক নামে জানি। তাই জন্য এই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, আর এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি কন্ডাক্টিভিটি, বা বাংলাতে সেটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে ভি ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই। এইখান থেকে তোমাদের অঙ্ক আছে, আর এই সিগমাটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, বা ইংরেজিতে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি। নোট ডাউন করো একটু। তাহলে এই ভিটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তো হেডিংটা আমি ইচ্ছে করেই দিইনি, ভেবেছিলাম আগে তোমাদেরকে টার্মটা ইন্ট্রোডিউস করাবো, তারপরে আগে তোমাকে এই মানটা বের করে দেখাবো, তোমরা আগে ব্যাপারটা বোঝো, তারপরে আমি টার্মটা ইন্ট্রোডিউস করবো। তাহলে ড্রিফট ভেলোসিটি কি? তাহলে কোনো একটা পরিবাহীকে যখন একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে রাখা হবে, তখন সেই ইলেকট্রনগুলো একটা গড় বেগ নিয়ে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করবে। সেই গড় বেগটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা ইলেকট্রনের বিচলন বেগ।
এখন আমি এই ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটির সঙ্গে আমি তড়িৎ প্রবাহ ঘনত্বের সম্পর্ক বের করব। তার জন্য আমাকে এটাকে একটু মডিফাই করতে হবে। আমি রোপরটা মুছলাম, আমি একটা পরিবাহী আঁকবো। আবার বলছি, আমার এখন কাজ হচ্ছে এই এই পরিবাহীর বিচলন মানে ইলেকট্রনের বিচলন বেগের সঙ্গে কোনো একটা পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক বের করতে হবে। আবার বলছি, এই চ্যাপ্টারে যা হবে শুধুমাত্র পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ সংক্রান্ত আলোচনা করা হবে। তাহলে আমি একটা পরিবাহী আঁকছি। ধরো এটা হচ্ছে একটা পরিবাহী, ধরে নাও এর লেন্থটা হচ্ছে, ড্রিফট ভেলোসিটিকে ভি ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো ভি ডি ইনটু ডেল্টা টি, এটা হচ্ছে এর দৈর্ঘ্য, আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। ধরে নাও এটাকে একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র ভাবে রাখা হয়েছে, কারণ আমাকে যদি বিচলন বেগের সঙ্গে আমাকে যদি তড়িৎ প্রবাহ ঘনত্বের সম্পর্ক বের করতে হয়, যেহেতু বিচলন বেগ কথাটা এখানে আসছে, তোমাকে তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এই কন্ডাক্টরকে রাখতে হবে। ধরা যাক ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে কাজ করছে। তাহলে লক্ষ্য করো, এই সিলিন্ডার বা এই যে লম্ববৃত্তাকার চোঙটা আমি এঁকেছি, এই চোঙের আয়তন কত হবে? তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু হবে ভলিউম অফ সিলিন্ডার ইজ ইকুয়াল টু কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হবে এ ভিডি ডেল্টা টি। এখন তুমি যদি ধরে নাও যে একক ক্ষেত্রফলে, আমি যেহেতু এটা পরিবাহীর কথা হিসাব করেছি, আমি ধরে নিচ্ছি একক ক্ষেত্রফলে n নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পরিবাহীর মধ্যে রয়েছে। আমি আর লিখছি না, কারণ ভিডিও লেন্থ বেড়ে যাবে। তোমরা এটা অ্যাজিউম করে নাও যে n বি দা, তোমরা লিখে নিতে পারো, আমি বলছি n বি দা নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম অফ দ্য গিভেন কন্ডাক্টর, n be the number of free electron per unit volume of this conductor, then তাহলে এই আয়তনের মধ্যে টোটাল কতগুলো ফ্রি ইলেকট্রন থাকবে? যদি একক আয়তনে যদি n সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে এই পুরো আয়তনে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজ ইকুয়াল টু হবে তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন is equal to হবে n into a into vd into delta t। এখন প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ যদি e হয়, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে? তাহলে therefore total charge is equal to কত হবে? n into e into a into vd into delta t। এখন দেখো vd into delta t কি রিপ্রেজেন্ট করছে? vd into delta t রিপ্রেজেন্ট করছে ডেল্টা t সময়ে এতগুলো ইলেকট্রন এই প্রস্থচ্ছেদ দিয়ে অতিক্রম করবে। দেখো লক্ষ্য করো, এটা যদি বুঝতে না পারো আমি আরেকবার বোঝাচ্ছি। দেখো vd মানে কি? এক সেকেন্ডে কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রন vd দূরত্ব অতিক্রম করছে। আমি এই vd into delta t এর মানেটা বোঝাচ্ছি। ধরো এতগুলো ইলেকট্রন, যদি ডেল্টা টি যদি না থাকতো তাহলে, আচ্ছা ঠিক আছে, এতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে ভিডি দূরত্ব অতিক্রম করছে, তাহলে ডেল্টা টি সময় কত দূরত্ব অতিক্রম করবে? ভিডি ইনটু ডেল্টা টি। তাহলে যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যা এত রয়েছে বা চার্জের পরিমাণ এত রয়েছে, তাহলে এত পরিমাণ চার্জ ডেল্টা টি সময়ে এত দূরত্ব অতিক্রম করবে, ভিডি ইনটু ডেল্টা টি দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো তাহলে ডেল্টা টি সময়ে কত চার্জ ফ্লো করবে? এত চার্জ ফ্লো করবে। তাহলে একক সময়, তাহলে i ইজ ইকুয়াল টু কত? তাহলে ডেল্টা টি সময়ে যদি এত চার্জ ফ্লো করে, তাহলে একক সময়ে কত চার্জ ফ্লো করবে? তাহলে চার্জ, তাহলে একক সময়ে কত চার্জ ফ্লো করবে বা তড়িৎ প্রবাহ কত হবে? তাহলে নাও কারেন্ট i ইজ ইকুয়াল টু কত হবে?
চার্জ বাই টাইম বুঝতে হবে। চার্জ কত আছে, এন ই এ ভিডি ইন্টু ডেল্টা টি বাই ডেল্টা টি। এই ডেল্টা টি আর এই ডেল্টা টি ক্যান্সেল হবে, এই ডেল্টা টি ক্যান্সেল হবে, তাহলে কত হলো আলটিমেট, এন ই এ ভিডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আই হচ্ছে। এখন আমি কি বলেছিলাম, আমাকে তড়িৎ প্রবাহ ঘনত্বের মধ্যে তড়িৎ প্রবাহ ঘনত্বের সঙ্গে ড্রিফট ভেলোসিটি ভিডি এর সম্পর্ক বের করতে হবে। ভিডি, এই ডিটা একটু বড় লেখা হয়ে গেছে, ভি সাফিক্স ডি হবে। তাহলে জে ইজ ইকুয়াল টু কত হবে, জে ইজ ইকুয়াল টু হবে আই বাই এ ইজ ইকুয়াল টু এন ই ভিডি। তাহলে এটা হচ্ছে আর একটা সম্পর্ক, তাহলে এই সম্পর্কটাই আমাদেরকে বের করতে হতো। তোমরা নোট ডাউন করে নাও। এখন এই সম্পর্ক থেকে তোমাদের অঙ্ক আছে, তোমাকে ভিডি বলে দেবে, ই বলে দেবে, এন বলে দেবে, মানে একক ঘনত্বে একক আয়তনে কতগুলো ফ্রি ইলেকট্রন আছে সেটা তোমাকে বলে দেবে, ইলেকট্রনের চার্জ বলে দেবে, তোমাকে বিচলন বেগ বলে দেবে। তাহলে ওই পরিবাহী তড়িৎ প্রবাহ ঘনত্ব বের করতে হবে। সুন্দর, এইটা পুরো ফর্মুলা পুট করে অঙ্ক হয়ে যাবে। যে অঙ্কগুলো ফর্মুলা পুট করে হবে সেই অঙ্কগুলো আমি দেখাবো না, যদি কোনো কঠিন অঙ্ক থাকে আমি অবশ্যই দেখাবো। এখন দেখো, এই যে একটা লিখতে ভুলে গেছি, এখানে ভিটা অবশ্যই ভিডি হবে, এখানে ভি মানে এখানে শুধুমাত্র ড্রিফট ভেলোসিটির কথাই আমরা আলোচনা করব। এখন দেখো, তুমি যদি এই ভিডির মান যদি বসিয়ে দাও, আমাকে এখন পরিবাহীর রোধের মানটা বের করতে হবে, আমাকে এখন পরিবাহীর রোধের মান বের করতে হবে। তোমরা নিশ্চয়ই নোট ডাউন করেছো। আমি এখন দেখো পরিবাহী রোধের মান বের করব। দেখো ছোটবেলায় তোমরা ওহমের সূত্র পড়েছিলে, কত সহজে, মানে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব, মানে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। দেখো এখানে সুন্দর ওহমের সূত্র প্রমাণ হয়ে যাবে, কত ইন্টারেস্টিং ওয়েটা। দেখো দেখো লক্ষ্য করো, এই ভিডি এর মানটা কত, এই ভিডি এর মানটা কত, বা আমি এইখান থেকে আসি, এইখান থেকে যদি আমি আসি, আই ইজ ইকুয়াল টু কত, এন ই এ, আর এই ভিডি এর মানটা কত, ভিডি এর মান হচ্ছে হাফ অফ ই ইন্টু ই বাই এম ইন্টু টাউ। এখন লক্ষ্য করো, এখন তুমি যদি আই বাই এ, এখানে যদি আই বাই এ ইজ ইকুয়াল টু লেখো, আই বাই এ মানেই তো যে, তাহলে আই বাই এটাকে যদি এখানে লিখে দাও তাহলে কত আসবে, হবে এন ই বাই এন ই এন স্কোয়ার একটা ভেরি সরি, আমার একটা ছোট্ট ভুল হয়েছে, এখানে সিগমা এটাকে বলা হয় না, আমি এক্সট্রিমলি সরি, এটাকে কে বলা হয়, মানে এটা দেখে একটু কেমন লাগছিল, এটাকে কে, কনস্ট্যান্টটাকে কেই রাখবে, ঠিক আছে, সিগমাটা এইখানে হবে, এটাকে কনস্ট্যান্টই রাখবে, বুঝতে পেরেছো? আমার এটা ভুল হয়ে গেছিল একটু, সিগমাটা এইখানে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস হবে। তুমি দেখো এখানে এইটাকে যদি আলাদা করো তাহলে কত পড়ে থাকবে, এন স্কোয়ার টাউ 2m, এটা ছিল a ইন্টু ই। লক্ষ্য করো তোমরা, এটা তো এখানে এসছে, সরি, তাহলে j ইজ ইকুয়াল টু হচ্ছে n স্কোয়ার টাউ ইন্টু ই। দেখো লক্ষ্য করো, কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে n এর মানটা কনস্ট্যান্ট, ই এর মানটা কনস্ট্যান্ট, টাউ এর মানটা কনস্ট্যান্ট, এম এর মানটা কনস্ট্যান্ট, তো এই পুরোটাই হবে একটা কনস্ট্যান্ট টার্ম, আর এই কনস্ট্যান্টটাকেই বলা হচ্ছে এখানে পরিবাহিতাঙ্ক সিগমা, ঠিক আছে? তাহলে এইখানে তোমরা লিখতে পারো যে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই।
আবার বলছি এটাকে সিগমা ধরবে না, আমি বলতে ভুল করেছিলাম, ভেরি ভেরি সরি। এটা হচ্ছে এটাকে কনস্ট্যান্টকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এইখানে ইজ ইকুয়াল এটাকে সিগমা লেখা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝতে পারলে টাউ সিগমা সরি টাউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে এভারেজ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কোন একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে একক আয়তনের মধ্যে কতগুলো ফ্রি ইলেকট্রন থাকবে সেটা একটা কনস্ট্যান্ট। কোন একটা ইলেকট্রনের ভর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এই পুরো কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে সিগমা। ঠিক আছে, আর এই সিগমাটা কি বলা হচ্ছে, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে এই সিগমাটা এটা। ঠিক আছে, বুঝতে পারছো, এই সিগমাটা হচ্ছে এটা। তাহলে J ইজ ইকুয়াল টু সিগমা ইনটু E, আর এটাকেই বলা হচ্ছে ওহমস ল। এটাই হচ্ছে ওহমস ল, এটাই হচ্ছে ওহমের আসল সূত্র। বুঝতে পেরেছো? আর তোমরা ছোটবেলায় যে সূত্রটা পড়েছিলে V ইজ ইকুয়াল টু IR, ওটা হচ্ছে স্পেশাল ফর্ম অফ ওহমস ল। এই সূত্র থেকে V ইজ ইকুয়াল টু IR প্রমাণটা ইজিলি করা যায়। আমি সেটা তোমাদেরকে এখন করে দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো, ধরে নাও কোনো একটা পরিবাহী, ধরো ওই পরিবাহীর দৈর্ঘ্যটা হচ্ছে L। ধরে নাও কোনো একটা পরিবাহী, let us take a conductor, let us take a conductor of, ধরো একটু পেনে একটু ইঙ্ক দিতে হবে, না হলে তোমরা ভিডিওতে let us take a conductor of length L। তাহলে আমরা জানি, আমরা ইলেকট্রোস্ট্যাটিকে পড়ে এসেছি, V is equal to কত হয়, E into D হয়। তাহলে আমরা এখানে E এর জায়গায় বসাবো V by D। তার আগে একটা জিনিস বলে দিই, তোমরা যে এই পরিবাহিতাঙ্কটাকে সিগমা, এই পরিবাহিতাঙ্কটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করেছো, এখানে আমরা জানি যে 1 বাই সিগমা বা পরিবাহিতাঙ্কের অন্যকেই বলা হয় রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটি রো ইজ ইকুয়াল টু 1 বাই সিগমা, এটা তোমরা ছোট ক্লাস থেকেই জানো। পরিবাহিতাঙ্ক মানে পরিবাহিতাঙ্ক একটা প্যারামিটার যেটা রিপ্রেজেন্ট করে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহিত হবে, আর যার অনন্য রো রিপ্রেজেন্ট করে কোনো একটা পরিবাহীর মধ্যে কত পরিমাণ বাধা বল রয়েছে, মানে বাধা বল দেওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে রো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখন দেখো E ইজ ইকুয়াল টু V বাই D, আবার J ইজ ইকুয়াল টু আমরা একটু আগে করলাম, J ইজ ইকুয়াল টু হচ্ছে I ইনটু A। আবার আমরা জানি J ইজ ইকুয়াল টু I ইনটু A। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এইটাকে আমরা এভাবে লিখবো, এখানে দেখো J মানে কি I ইনটু A ইজ ইকুয়াল টু সিগমাটাকে সিগমা থাকতে দাও, আর E মানে V বাই D। তাহলে এখানে দেখো লিখতে পারি V ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই সিগমা A বাই D ইনটু I। আর এইমাত্র বললাম যে 1 বাই সিগমাটাকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এইখানে আমরা লিখতে পারবো 1 বাই সিগমা ইজ ইকুয়াল টু হবে রো A। আমরা এখানে ধরেছিলাম যে লেন্থ L ধরেছি না, তাহলে সরি, ভেরি ভেরি সরি, তাহলে এখানে আমরা D এর জায়গায় L হবে। তাহলে দেখো D এর জায়গায় কত হবে, এটা তো D হবে না, এটা L ই হবে। তাহলে দেখো 1 বাই সিগমা ইজ ইকুয়াল টু রো, এটাকে থাকতে দিলাম, V is equal to 1 by sigma one second, আর মনে হয় কিছু ভুল করছি, সরি, তাই বলি ভুলটা কি হয়েছিল, রিয়েলি সরি, আজ সারাদিন ভুলই হচ্ছে। I is equal to কত হয়, J into A হয়, কারণ আমরা জানি J is equal to I by A। এই ফর্মুলাটার জন্য আমার ভুল আসছে তখন থেকে। তাহলে J এর জায়গায় লিখবো I by A। এখন দেখো V is equal to কত হবে, V is equal to হবে 1 by sigma, এই D টা তো L হবে, L টা উপরে যাবে,
এটা নিচে আসবে, তাহলে 1/σ L/A তোমরা সাজিয়ে লেখো তাহলে বুঝতে পারবে। আর এই 1/σটা কি বলা হচ্ছে, রো রো L/A ইন্টু I ইন্টু V। এখন তোমরা বলো রো L/A এটাকে কি বলা হয়, রোধাঙ্ক ইন্টু পরিবাহী দৈর্ঘ্য বাই পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি বলা হচ্ছে আর। তাহলে এখান থেকে লিখতে পারি V ইজ ইকুয়াল টু R ইন্টু I। আর এই সূত্রটাই তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্রের আরেক রূপ। বুঝতে পেরেছো? তো তোমরা নোট ডাউন করে নাও। নোট ডাউন করেছো? মুছলাম। তাহলে দেখো এখান থেকে তোমরা রো মানে বুঝতে পারছো, রো মানে সরি R ইজ ইকুয়াল টু রো L/A। এখান থেকে তোমরা রো এর একক বের করতে পারবে, রো এর মাত্রা বের করতে পারবে। আর রো এর একক বা মাত্রা যদি বের করতে পারো তোমরা সিগমা এর মাত্রা বা এককও বের করতে পারবে। দেখো বলে দিচ্ছি, তোমরা বের করে দেখে নেবে বাড়িতে। রো এর একক ইজ ইকুয়াল টু, রো ইজ ইকুয়াল টু কি সরি R ইজ ইকুয়াল টু কি রো L/A। তাহলে ইউনিট অফ রো ইজ ইকুয়াল টু ইউনিট অফ R ইনটু ইউনিট অফ A বাই ইউনিট অফ L। এটা হচ্ছে ওহম, এটা হচ্ছে মিটার স্কয়ার, এটা হচ্ছে মিটার। তাহলে রো এর একক হবে ইউনিট অফ রো ইজ ইকুয়াল টু হবে ওহম ইনটু মিটার। আর সিগমা যেহেতু এর উল্টো, কন্ডাক্টিভিটি হচ্ছে রোধাঙ্কের রেজিস্টিভিটির উল্টো, তো এটাকে ওহম ইনটু মিটার তার ইনভার্স বলতে পারো। এখন ওহম ইনভার্সটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, ওহমটাকে যদি উল্টিয়ে লেখো তাহলে এটা এরকম হবে। এটাকেই আমরা বলি মোহ MHO ইনটু মিটার ইনভার্স। তো ইউনিট অফ সিগমা ইজ ইকুয়াল টু হয় MHO ইনটু মিটার ইনভার্স। এটা নোট ডাউন করে নেবে তোমরা। তো এখানেই তোমার ওহমস লটা শেষ হলো। এরপরে আমাদেরকে ব্যাটারি আর ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা করতে হবে। তো আজকের ভিডিওতে এতটাই থাক, তোমরা এর রিলেটেড অঙ্কগুলো করবে। আমি এর অঙ্কগুলো আবার বলছি, এই অঙ্কগুলো করাচ্ছি না, তার কারণ হচ্ছে এই অঙ্কগুলোতে ফর্মুলা বসিয়ে অঙ্ক হয়, তাই জন্য আমি আর করাচ্ছি না। তো তোমরা এটা করে নেবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।